সকাল বন্ধুরা, হ্যাপি উইথ তুতুম চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। চলে এসেছি রান্নাঘরে। সময় 9:45 হয়ে গেছে। ভিডিওটা শুরু করবো ভেবেও অনেকটা লেট হয়ে গেল। এত তাড়াহুড়ো করে রান্না করছি যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে, সামলে উঠতে পারছি না। এত কাঠগুলো দাও দাও করে জ্বলছে, শুকনো কাঠ তো সামলে উঠতে পারছি না। দেখুন না, তাই একটুখানি আলু ভাজছি, কয়েকটা জায়গায় ধরে ধরে গেছে, একটু চোখের আড়াল হতে পারছি না। অল্প কাট দিচ্ছি কিন্তু তাও দাও দাও করে জ্বলে যাচ্ছে। জমির আলু তো, জমির আলু, সেই জন্য আলু ভাজা, আলু ভাতে, সব কিছুতেই আলু আর আলু। আজকে আর মুড়ির সাথে জলখাবারে আমাদের বাড়িতে মুড়ি খাওয়া হয় সকালে জলখাবারে। রুটি ফুটির পাট নেই সেইভাবে, সেই জন্য আলুর কিছু না কিছু করতে হয়। কালকে আলুর দম করেছিলাম, আজকে একটু আলুগুলোকে ঝাল ঝাল করে ভাজছি। আর এখানে রাতের জন্য তড়কা করে রেখেছি, ডিম তড়কা। একটু সামলে নিই, তারপর আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে। টকের ডালটা প্রেশার কুকারে আম দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সাঁতলাবো এখানে। আর এখানে উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি হবে, ওইটা ভাজা হচ্ছে। এই ডিম দুটো দিয়েছিলাম তড়কার জন্য। এত তাড়াহুড়ো করে করছি তো সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। কাঠের জলে রান্না করলে কী হবে, সব কিছু জোগাড় করে নিয়ে বসে ভালো মতন করে তারপর রান্না করতে হবে। একটু চোখের আড়াল হলেই সব ধরে যাচ্ছে, সামলানোটা মুশকিল হয়ে যাচ্ছে। এখানে বেগুনটা ভাজা হয়ে গেলে উচ্ছে আর ডাঁটাটা ভেজে নেব। আলুটা সেদ্ধ করাই রয়েছে। মেয়েটা যখন তখন রান্নাঘরে ঢুকে ফিল্টার থেকে জল বার করে ফেলছে বলে রান্নাঘরটা ওই জন্য সবসময় ছিটকিনি লাগিয়ে রাখতে হচ্ছে। এই যে তরকাটা তখন ভালো করে দেখাতে পারিনি, এটা রাতে, দিনের বেলা যে খাবে। আর এটা আলু ভাজা। এই দেখুন জমির আলুগুলো এই কটা রেখে দেওয়া হয়েছে। আর খুব গরমটা বললে পরে পচে যাবে, ওই জন্য 2 বস্তা ভরে রেখে দিয়েছে, কোল্ড স্টোরেজে রাখবে বলে। এত ট্র্যাক্টরটার আওয়াজ, জমিটা চষতে এসছে আমাদের। একটা চাষ দিয়ে দিয়েছে, আর একটা চাষ দিলে বাবা ওতে কিছু কাটা ফসল বসাবে। যেমন ধরুন একটু পাট দানা ছড়াবে, আর একটু ঢেঁড়স, একটু ঝিঙে, শসা, শাক, আর বাকিটা একটু মুগ কড়াই দেবে। এগুলো সবই আমাদের ঘরে খাওয়ার জন্য বসানো হবে। যখন বসাবে তখন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এখন উচ্ছেটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, সময় এখন 10:20। আমার রান্না পুরো কমপ্লিট। এখানে মাছের ঝালটা লাস্ট হচ্ছে, কয়েকটা মাছ ভাজা কালকে ফ্রিজে ছিল। আর এই যে টকের ডাল সাঁতলানো হয়ে গেছে। ডালটা একটু সামান্য কালচে কালচে করা হয়েছে, কারণ গাছের কচি আম তো, ওর একটা কষ উঠেছে। আর এখানে হচ্ছে ডাঁটা, আলু, বেগুন আর করলা দিয়ে একটা তরকারি। এদিকে আমার সব কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝালটা নামিয়ে নিয়ে আমি ভাত বসিয়ে দেবো। সামনে চুলগুলো সাদা হয়ে গেছে, হেনা করা হয়নি তো অনেক দিন, ওই জন্য একটু মাথাটা কুটকুট করে সাদা পাকা চুল হয়ে গেলে পরে লুকোবার মতন কিছু নেই। বয়স যখন হচ্ছে, এখন পাকা চুল হওয়ার কোনো বয়স নেই। ছোটো ছোটো বাচ্চাদের মাথাতেও দেখছি মাথার চুল পেকে যাচ্ছে, আর আমার তো বরাবরই পেটের সমস্যা। তো যাই হোক, রান্নাটা হয়ে গেল সকাল করে। রান্না করতে করতে কিছু কাছাকাছি ছিল, সেগুলো কেচে নিলাম। আজ আমার পুরো কমপ্লিট রান্না, সবই আমি মোটামুটি আপনাদেরকে দেখালাম। ছেলেকে মুড়ি মেখে দিয়েছে, আমার এখনও মুড়ি খাওয়া হয়নি। এত জল তেষ্টা পাচ্ছিল যে পেট ভরে জল খেয়ে ফেলেছি, ওই জন্য এখন আর মুড়ি খাওয়া হচ্ছে নেই। মাছের ঝালটা নামিয়ে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিই, তারপর আবার
পরে কথা হচ্ছে আপনাদের সাথে। সকালের টাটকা কটা রুটি হয়েছিল চায়ের সাথে, দুটো বেঁচে ছিল, একটু তড়কা দিয়ে নিয়ে চলে এলাম। রুটির জায়গাটা যেহেতু ধুতে হবে সেই জন্য এতেই নিয়ে নিলাম, আলাদা করে ডিশ নিইনি। চলুন, ফোনটা চার্জ নেই, একটু চার্জে বসিয়ে খেয়ে নিই, তারপর বাকি কাজগুলো সারবো। রান্নার ওদিকে পাট মিটে গেছে আমার। যেহেতু ফাঁকা মাঠের মধ্যে বাড়ি, তো চারপাশটা সব ধান জমি, চাষের জমি, সেহেতু না মানে ঘরের জানলাগুলো একটু যে খোলা রাখবো তার উপায় নেই, এত ধুলো হয়। আর এখন আলু উঠে গেছে মাঠ থেকে সমস্ত, সব অনেক দিন বৃষ্টি হয়নি, সেই জন্য দেখুন চারপাশটা পুরো ধুলো। আর এই ট্র্যাক্টরগুলো মাঠে চষতে আসছে, হাওয়া দিচ্ছে, এত ধুলো উঠছে যে ফার্নিচারগুলো না মানে সমস্ত ধুলো পড়ে যাচ্ছে জানলা ফাল্লা খোলা থাকলে। আওয়াজ পাচ্ছেন দূরের মাঠে ট্র্যাক্টর চষছে, যেদিকেই তাকাবেন এখন পুরো ফাঁকা মাঠ, সব জমিতে আলু উঠে গেছে। এবার প্রত্যেকটা জমিতে হয়তো পাট, নয় কেউ তিল, না হলে কেউ কাটা ফসল, এগুলোই বুনবে। এখানে মায়ের পুজো হয়ে গেছে, সকালবেলায় ঘরগুলো ঝাঁট দিয়ে ঠাকুরের সামনেটা মুছে দেওয়া হয়। পুতুল অনেকটা বেলা করে আসে, তো ঘর মুছতে মা যেহেতু সকাল করে পুজো করে সেই জন্য ঠাকুরের সামনেটা মুছে দিই ঝাঁট দিয়ে। বেলা 11টা বাজে, যেন মনে হচ্ছে বেলা 2টো বাজে। তবে একটা ব্যাপার কি বলুন তো, দুদিন ধরে দেখছি যে ওয়েদারটা একটু যেন চেঞ্জ হয়েছে। শুনছিলাম পুরুলিয়া না বাঁকুড়ার ওইদিকে শিলা বৃষ্টি হয়েছে, যার দরুন একটু বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তবে সূর্যের তাপে দিনের বেলায় বাইরে বেরোনোটা মুশকিল, যতই ঠান্ডা হোক না কেন। এই বালিশগুলো একটু রোদ্দুরে দিতে হবে। রোদ্দুরে বলতে বারান্দার ওই কার্নিশে যে রোদটুকুনি আসে দুপুরবেলায়, ওইটাই। বাড়িতে থাকলে এইগুলো আমার একটা কাজ বাড়তি। এখানটা দিয়ে দিই, খানিক পরে রোদ এসে যাবে। একটু বাতিগ্রস্ত মানুষ আমি, কাজ কিছুই থাকে না, তবুও সেই পরিষ্কার পরিষ্কার একটা বাতি, যার জন্য রোজ একটু বাড়তি কাজ এগুলো থেকেই থাকে। ফোনটাতে একটু চার্জ ছিল না। আর এই ঘরটা হচ্ছে আমার মেজো জায়ের, ওরা এখানে থাকে না। কালকে আমার এই কাজগুলো ফিনিশ করে রেখেছি, ছেলে আজকে যাবে খানিকটা বাদে, ওরা মেডিসিন শপে গেছে আমার কয়েকটা ওষুধ আনতে। এটা কমপ্লিট হয়ে গেছে, এটা আজকে জমা দেবে, আবার নতুন কোনো যদি কাজ দেয় তো দেবে। কালকে ভিডিওতে আমি টাইটেল দিয়েছিলাম যে কদিন ধরে মনের মধ্যে ভীষণ টানাপোড়েন চলছে। এমনি কিছু না, শরীরটা আমার এতটাই খারাপ হয়েছিল, গত মাসে আমি 2 দিন নার্সিংহোমে ভর্তিও হয়েছিলাম। আমি ভিডিও করে সেটা দেখাইনি এই কারণেই, কারণ আমার মা সেটা জানতে পারলে কষ্ট পেত। আমি সঙ্গে সঙ্গে মাকে আমি জানাতে চাইছিলাম না, কারণ টেনশন করে ছুটে আসবে সেটা আমি চাইনি। দিদিকে বলেছিলাম, সেই জন্য আমি কাউকেই সেরকম বিশেষ জানাইনি। আমার শরীরে হঠাৎ করে রাস্তা ডিউটি থেকে ফেরার সময় সোডিয়াম পটাশিয়ামের লেভেলটা একদম কম হয়ে গেছিলো। আমার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল, মনে হচ্ছিলো যে প্রাণটা বেরিয়ে যায়। তো যাই হোক, তাড়াহুড়ো করে বাড়ির লোকের তৎপরতায় আমার ছোটো দায়ের দুই বন্ধু সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে বাড়ির কাছে, আমি যেখানে ডিউটি যাই ওখানে একটা নার্সিংহোম আছে, ওখানে সঙ্গে সঙ্গে ভর্তি করে দিয়েছিল। আমি বলছিলাম হসপিটালে নিয়ে যেতে, কিন্তু হসপিটালটা আর একটু দূর, সেখানে যেতে যেতে হয়তো আমি শেষই হয়ে যেতাম, আমার যা শরীরের পরিস্থিতি হয়েছিল। কিন্তু নার্সিংহোমে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করে নিয়ে ওরা অক্সিজেনটা দিয়ে দেওয়াতে আমি প্রাণে বেঁচে যাই। 2 দিন আমাকে আইসিইউতে রেখেছিল ওরা। পরে অবশ্য
অনেক দিন পরে মাকে জানিয়েছিলাম, কারণ অন্যের মুখ থেকে শোনার থেকে আমার মুখ থেকে শোনা ভালো, সেটা ভেবেই মাকে পরে জানিয়েছিলাম। এটাও বলেছিলাম যে তুমি টেনশন করো না, আমি এখন সুস্থ আছি। সত্যি কথা বলতে গেলে আমার শরীরে বিভিন্ন ধরনের রোগ জমা বেঁধেছে। সেখান থেকে না মানে এক টানা আমার কাজের জায়গায়, যেহেতু 8 থেকে 9 ঘন্টা 9.5 ঘন্টা ডিউটি আমাকে করতে, আমি একটানা ডিউটি করতে পারছিলাম না। আমি ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়ছিলাম। সেই কারণে আমি তো ছুটিতে ছিলাম। পরে 2 দিন আমি ডিউটি গেছিলাম, ফের আবার আমার একই কষ্ট হচ্ছিল। আমি একটানা ডিউটি করতে পারছিলাম না, যার জন্য আমি এই লম্বা ছুটিটা নিলাম। আমি ডিসিশন নিতে পারছি না যে পরবর্তীকালে আমি আবার গিয়ে কাজে জয়েন করতে পারবো কিনা, বা আবার আমি একটানা অতক্ষণ ডিউটি করতে পারবো কিনা। এই দুশ্চিন্তাটা না আমার মাথার মধ্যে সবসময় ঘুরছে। কাজের জায়গাটা আমার বাড়ির খুব কাছে, পায়ে হেঁটে আমি ফিরি। যাওয়ার সময়টা তাড়াহুড়ো থাকে, সকালে আমি অটোতেই যাই। পরিবেশ ভালো, ঠিক আছে, ভালোই কাজকর্ম হয়। আমার দিক থেকে কোনো সমস্যা ছিল না, কিন্তু শরীরের দিক থেকে এখন এমন সমস্যা হয়ে গেছে, মনের মধ্যে একটা আতঙ্ক হয়ে গেছে যে এই বোধহয় আমি অসুস্থ হয়ে পড়বো, আমার বোধহয় আবার শ্বাসকষ্ট হবে। যদিও ইনহেলার আমার সবসময় সঙ্গে থাকে, দোকান বাজার যত দূরেই যায় না কেন আমার ব্যাগে আমাকে ইনহেলার রাখতেই হয়, ডাক্তার বলেছে। বিভিন্ন মেডিসিনও খাচ্ছি, কিন্তু মনের মধ্যে আতঙ্ক না কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না যে আবার আমি কাজের জায়গায় গিয়ে 9-10 ঘন্টা ডিউটি করতে পারবো কি না। এটা যেমন ভাবনা চিন্তা করছি, তো এখানেও রাস্তার ধারে একটা জায়গা দোকান দেওয়ার চিন্তা ভাবনা করছি। এই দুটো কাজে না চিন্তাভাবনা মাথার মধ্যে এসে পুরো পড়েছে। কোনটা করব সেটা আমি মনস্থির করতে পারছি না, এগোতে পারছি না। যার দরুন আমি এই মাসটা পুরোটা টোটালটাই ছুটি নিয়েছি। তাই অল্প বিস্তর কিছু হাতের কাজ আমি বাড়িতে নিয়ে এসে করছি। দেখা যাক কী ডিসিশনে এসে পৌঁছোয়, দোকানটা চালু করব না আবার পুরনো কাজের জায়গায় আমি ফিরে যাব। আপনাদের সাথে কথা বলতে বলতে ছেলে এসে গেছিলো, তো ছেলে ওই কাজটা নিয়ে অফিসে কাজের জায়গায় জমা দিতে যাবে বলে ওকে বুঝিয়ে দিলাম, তাড়াতাড়ি করছিল। কাজ এখন সেরকম বিশেষ কিছু নেই, ফার্নিচারগুলো একটু মুছে নিয়ে রান্নাঘরে গ্যাসটা পুঁছবো, উঠোনটা ঝাঁট দিয়ে স্নান করে নেবো। যদি আবার কাজ দেয় স্নান করে উঠে করতে হবে, কারণ ওগুলো তো অনেক সময় আর্জেন্ট কাজ হয়। আপাতত যে কদিন বাড়ি আছি ততদিন করি হাতের কাজগুলো, বসে থাকলে তো হবে না, না বসে থাকাটা উচিত না। আমি বসে থাকতে পারি না, কারণ সারাদিনই কিছু না কিছু কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি। তো চলুন বন্ধুরা, ফোনটা চার্জে বসা, চার্জটা একদমই কম। কাজগুলো সেরে স্নান টান করে এসে আবার আপনাদের সাথে কথা বলি। এই দেখুন বন্ধুরা, এই গামছা আমার ছেলে পরিয়ে দিয়েছে একে, এই গামছা পরে ছুটছে। ননি বুড়ি মানুষরা কেমন করে হাঁটে, ঝাঁটায় হাত দেয় না, নোংরা ছিক। তুমি একটু দেখিয়ে দাও তো আমার বন্ধুদেরকে, বুড়োরা কেমন করে হাঁটে। ওরে বাবা রে, দেখেছেন কি পাকাটা হয়েছে, এই যে। আচ্ছা, আবার এই দেখো এইদিকে চমকাচ্ছে, ওইভাবে বুড়ো হাতে হয়েছে মা, মুখটা থুবড়ে পড়বে, এত পাকা হয়েছে দেখেছেন। এখানে বসে বসে হাতে কাজগুলো করছিলাম, পাটা ছড়িয়েছিলাম, এত পাটা ধরে গেছে, একভাবে নিচে বসে অভ্যাস নেই তো। হ্যাঁ, একটু হেঁটে নিই, না হলে পরে আবার তাহলে চান হয়নি তো সত্যি। আমরা হেঁটে আর বাড়ি যেতে যেতে কটা বাজবে? 4টের মধ্যে সবাই সকাল চলে এসেছি বলে 4টে বাজে সবাইকার হয়ে যাবে, দিয়ে আর কোনো ঝামেলা নেই। সেই আবার আর একবেলা খাবার চিন্তা। বেলফুল গাছে কত কুড়ি এসছে দেখুন। একভাবে বসে কাজ করছিলাম তো কোমরটা ধরে গেছে, একটু ঘুমও পাচ্ছে। জলের অভাবে গাছগুলোর কী অবস্থা,
লঙ্কা গাছগুলো সব শুকিয়ে গেছে। গোলাপ গাছটা কুড়ি এসছে অনেকগুলো। এদিকে গন্ধরাজ গাছটা দেখুন কত কুড়ি এসছে, প্রত্যেকটা ডগেতে কুড়ি এসছে, দেখেছেন? এতগুলো ফুল যখন একসাথে ফুটবে, ফুলই তো এগুলো কুড়ি তো নাকি আবার কচি পাতা বেরোবে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কুড়ি। এগুলো একসঙ্গে যখন সব ফুলগুলো এইটুকুনি গাছটায় ধরবে, প্রত্যেকটা ডগাতে কুড়ি এসছে। এই বেল ফুল গাছটাতেও অসংখ্য কুড়ি এসছে। এই বেল ফুলগুলো যখন সন্ধ্যেবেলার দিকে ফোটে না, এসে একটু দাঁড়াবেন, দেখবেন এত সুন্দর চারপাশটা গন্ধ বেরোয়। কাঠফাটা রোদ্দুরে রাস্তাঘাটে একটাও লোক সংখ্যা নেই, লোকজন নেই। এই দেখুন এঁচড় গাছের অবস্থা দেখুন, একটু করে বড় হচ্ছে আর কালো কালো হয়ে যাচ্ছে। সে সবজি কটা দাঁড়াবে কে জানে। আর এই যে জবা গাছের কুড়িগুলো দেখছেন, কিছু কিছু পাবলিক আছে দুপুরবেলায় বা বিকেলবেলায় এসে এই কুড়িগুলোকে ছিঁড়ে নিয়ে চলে যায়। একটাও কুড়ি পাওয়ার জো নেই। একদিন সকালবেলায় এই সাদা বড় টগরের গাছটা, এই ফুলগুলোতেও খুব সুন্দর গন্ধ বেরোয়, এসে দেখছি পুরো গাছটা সাদা হয়ে রয়েছে। একবার বৃষ্টি হয়ে গেলে না গাছগুলো সব পরিষ্কার হয়ে যায়। গাছের পাতায় এত ধুলো, অসম্ভব ধুলো। আর এই দেখুন সাদা আকন্দ ফুলের গাছ, এটা তো অসংখ্য ফুল এসছে। ফুলের অভাব নেই বাড়িতে। পিছনে আর একটা সাদা টগর গাছ আছে। আর পিছনে বললাম না ডোবার পাড়ে কদম গাছ ছিল, ওই গাছের ডাল কাটা হয়েছে, কত কাঠ কেটে রেখে দেওয়া হয়েছে। মোটামুটি বছরখানেক কাঠের অভাব হবে না। কিন্তু আমি যখন ডিউটি যাব তখন আর কাঠে রান্না করার সময় পাবো না, তখন গ্যাসেই করতে হবে। ভাতটা শুধু কাঠে হবে, রান্না অধিকাংশ দিন সকালেই হয়ে যায়। মাঠের কিষেনরা সব কাজ সেরে বাড়ি ফিরছে। চলো একটু বিছানায় পিঠ ঠেকায়, আর পারা যাচ্ছে না। বন্ধুরা সময় এখন 6:45। হাতের কাজটা দুপুরবেলায় বসে বসে করছিলাম, তারপর তো পিঠটা একটু ব্যথা করছিল বলে বিছানা নিলাম। সন্ধ্যাবেলায় উঠে একটু হাতের কাজটা সারলাম, এখনও আনকমপ্লিট রয়েছে, সেটাকে কমপ্লিট করতে হবে। তো এত গরম পড়েছে, চুলটাকে আমি এরকমভাবে খিঁচে উল্টে টাইট করে বেঁধেছি। ছোটো ছোটো চুল তো ভীষণ অস্বস্তি লাগে ঘাড়ের কাছে পড়লে পরে। তো ভিডিওটা কিছু করার বা দেখানোর মতন আর কিছু নেই। আমি এখন একটু আমার কাজে বসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখার পর যদি একটু কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি।